উনি আমাকে কি করছে, যেখানে নিয়ে যাবে একটা গাড়িতে উঠা দিছে, যে এক জায়গায় যাবো আজকে, ওইখানে একটা অনুষ্ঠান আছে, চলো। এটা কি ডিভোর্সের আগে না ডিভোর্সের পরে? এটা ডিভোর্সটা সে আমাকে আগে নিয়ে নিছিল, আমি বুঝিনি। মানে পেপারসে সাইন করার পরের ঘটনা? হ্যাঁ। আচ্ছা, তারপর? সেদিনই আমাদের জীবনের লাস্ট ওনার সাথে দেখা এবং শেষ বিদায়। হ্যাঁ। উনি আমাকে একটা গাড়ি আসলো, মাইক্রো গাড়ি আসলো, গাড়িতে আরো 3-4টা মেয়ে ছিল। আর কয়েকজন লোক, একটা লোক ছিল চাঁদি ছিল, তার চুল নেই। আর একটা লোক ছিল অনেক মোটা করে। আর একটা লোক বয়স্ক, বাবার বয়স, আমার বাবার বয়স, বৃদ্ধ। তো ওই গাড়িতে উঠা দিল, আর আমার ব্যাগের মধ্যে কিছু কাপড় সেই ভাঁজ টাজ করেছে তার ফুপু আর সে। তো আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় আপনি জানেন না এটা? এরকম তো সে আমাকে অনেক অনুষ্ঠান, সে বাসাও আনে, বাইরেও নিয়ে যায় তার ফুপু সহকারে। হ্যাঁ, এভাবে করে নিয়ে যেত। তো সেই দিনের মতন সে আমাকে নিয়ে গেছে। আর ওইটা বলছে সে একটা ঘরোয়া একটা নাটক না কি বানাবে সে, এইটার জন্য সে নিচ্ছে, কারণ তার ফুপুরা মিডিয়াতে একটু টুকটাক কাজ করতো, তো ওই হিসাবে না। কিন্তু তো আপনি তো এর আগে একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা আপনার লাইফে ঘটেছে, এই যে মানুষের রুমে পাঠিয়ে দেয়া, এবং সেখানে আপনি এরকম একটা ঘটনা ঘটার পরে তারপরে আপনি তার কথা সাড়া দিচ্ছেন কেন? আমি তো পরিস্থিতি, আমার বাচ্চাদের জন্য আমি কাজ করে টাকা আনতাম, সেটাতে আমার সংসার চলতো। দেখেন, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, আমাদের একটা প্রবাদ আছে, দুজনেই সমান অপরাধী। একবার করেছেন ঠিক আছে, দুইবার করেছেন ঠিক আছে, 3বার 4বার 5বার 6বার ধরে মূর্খ বলতে আমি লেখাপড়া না করার মতো না, ঠিক আছে, কিন্তু তারপরে আপনি এতবার ব্ল্যাকমেল, মানুষ তো ভালো মন্দ বোঝে প্রাণী হিসেবে, শিক্ষার কথা বাদই দেন। ওরকম ভাবে বুঝতাম না তাকে, আপনার জামাই ধরে নিয়ে গিয়ে অন্য একটা মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জোর করে, সেখান থেকে আপনি তার হাত পায়ে ধরে বের হয়ে আসতেছেন। আর আমার প্রত্যেকটা মুহূর্তে তাহলে ওই মানুষটার আপনি আপনার পেপার থেকে সাইন করে নিচ্ছে, আবার ওই মানুষটা আবার আপনাকে পাঠাচ্ছে। আমি তো জানতাম না, যেটা আমার তালাক সাইন ছিল, আমি তো জানিনি এটা আমার তালাকের কাগজ। কিন্তু আপনি সাইন করবেন কেন পেপারে? কি কারণে, কি জিজ্ঞেস করেছে আপনাকে? উনি আমাকে বলছে এখানে একটা সই দাও, বাবুদের জন্য একটা করছি, বিমানা পলিসি করছে ওইখানের জন্য। আচ্ছা, তো একটা কথা বলে আপনাকে নিয়ে গেল বাইরে, নিয়ে গেছে। তারপরে আপনি দেখলেন যে তারপরে আপনাকে হলো কোন একটা জায়গায় নিয়ে বিক্রি করে দিচ্ছে। আমি যেখানে যেতাম সেখানে তো আমার চিন্তা ভাবনা থাকতো, এখানে আমার ইনকাম হলে আমার বাচ্চাগুলো খাবে, আমি চলবো। আমার তো ওই জিনিসটাই কাজ করতো, যে আমার জীবনটা এইভাবেই করে যাবে, ওই হিসাব করে যেতাম। তো সেদিন আমি খালি বললাম কি, যে আজকে আপনি যাবেন না এই গাড়িতে, অন্যান্য দিন তো যান, আজকে আপনি যাবেন না? বলছে তুমি যাও, আমি ফুপুর সাথে আসতেছি, আমি ফুপু একসাথে ফুপুর গাড়িতে আসবো। তো যাক গেছে, যখন যাইতে যেতে অনেক যেখানে যেতেছে, আমি তো রাস্তাঘাট তো চিনি না, তখন আমি বলতেছি কি আর কত দূর যাবে, কোথায় অনুষ্ঠান? তখন ওই মেয়েরা বলতেছে কিসের অনুষ্ঠান হবে, কি হবে? আমি তো কিন্তু বোরখা পরাই, আমি তখন হাত মোজা পা মোজাও পরতাম। তখন আমি বলতেছি কি, যে এই কাজের জন্য যাচ্ছে না, একটা অভিনয় হবে, নাটক হবে, টেলিফিল্ম, এসবে হবে না? পাগল তুমি, তোমার মাথা ঠিক আছে? আমরা তো যাচ্ছি একটা যেখানে, ওইখানে এরকম কাজ হয়, আমরা তো টাকার বিনিময়ে যাই, ওখানে 6 মাস বা 3 মাস থাকি। ভাই তখন যে আমি কী পরিমাণে কান্না করতেছি গাড়ির মধ্যে বসে, আর বলতেছি যে আল্লাহ, একটা বার আমাকে এই গাড়ি থেকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করো, আমি যেন এই গাড়িটা থেকে বের হইতে পারি। এটা মনে আমার জীবনের, আমার মনে আমার বাচ্চারা, আমার বাবা মা আর কেউ দেখতে পারবো না আমি কোথায় যেতেছি, কার কাছে যেতেছি, এরকম করতেছিলাম। তো ওই মুহূর্তে গাড়িটা যখন ওই বার হবে, ফেরি পার হবে, ফেরি পার হওয়ার সময় ওইখানে একটা আপু ছিল, খুব ভালো ছিল। ওই আপুটা বলতেছে কি, যখন ফেরিতে উঠবো তখন তোকে আমি একটু হেল্প করতে পারবো, বাথরুমের নাম করে তুই এখানে বেড়াতে পারবি, যেহেতু তুই এখানের মেয়ে না। এরপর যখন বাথরুমের নাম করে এখান থেকে বের হইলাম, আমি পলায় ওইখানে একটা রুম, মানে উপরে যে থাকে যে বাথরুমের সাইডে, ওইদিকে একটা লোকের বললাম কি আমার ওই গাড়িটা তুলে নিয়ে যেতেছে, আমার কেউ একটু বাঁচাবেন। কয়েকজন লোক জমাট হইলো, বলতেছে কোন গাড়িটা? আমি কিছু বলবো না, কারণ আমি ভয় পাইতেছি। এদের কাছে বলি এদের তো আমি চিনি, এরাও যদি আমার দুর্বলতার সুযোগটা কাজে লাগায়। আর আপুটা বলছে কাউকে বলবি না, তুই এখান থেকে পালাইতেছিস, তুই কাউকে বুঝতে দিবি না, তাহলে এইখানে যে পশুগুলি আছে সেগুলি তোর আরো টাইনা ছিঁড়া খাইব। আর তখন ওই সময়টা থেকেই আমার ভিতরে একটা শিক্ষা তৈরি হইলো যে আমি এই দুনিয়ার কাউকে বিশ্বাস করতে পারবো না, এই দুনিয়ার কেউ কারো না। এরপরে ওইখান থেকে তখন অনেক রাত্র হয়েছে মনে হয়, তখন অনেক রাতই, ভালো মতনই রাত। তখন ওই সময় আমি লুকায় বাথরুমে তো বসে আসছি, বাথরুম থেকে বের হচ্ছি না, কোনোভাবে বের হচ্ছি না। আর আমি যে লোকগুলোকে বলছি ওই লোকগুলি আমাকে খুঁজতেছে। অনেকক্ষণ পরে ভালো করে বোরখার মুখটুক আটকে অন্য সাইডে এমনভাবে বের হলাম যে আমি কাউকে কিছু বলিনি, আমি যে কোনো গাড়ি থেকে পলাইছি বা কিছু, আমি ওরকম কাউকে কিছু বুঝতে দিইনি। আমি আমার মতো ওই ফেরিতেই বসেছিলাম। এরপর যখন ফেরিটা ঘাটে ভিড়লো, এরা তো খুঁজতেছে কোনোভাবে পাচ্ছে না।
আমি গাড়িটাকেও দেখতেছি লুকা এক সাইডের থেকে ভিতরে। ওইখান থেকে দেখি কি গাড়ি থেকে 3-4 জন বের হয়েছে, চান্দমাথা যে লোক উনিও বের হচ্ছে। হুম পরে আমি তাড়াতাড়ি করে জোরে জোরে হাইটা আগা ফেরির মধ্যে যে খাবারের দোকানগুলো থাকে না, হুম যে খাবার খায় হোটেল টোটেল, হুম হুম ওইখানের ভিতর ঢুকছি খুঁজে খুঁজে। ওইখানে ঢুকে আমি এক সাইডে গিয়ে এক পাশে যে দাঁড়া মানে এমনভাবে ইয়ে করতেছি যে আমি দোকান থেকে কিছু কিনতেছি, যাতে আমাকে কেউ না দেখে বা না ইয়ে করে। কারণ আমি তখন বুঝি যে আমার যে করেই হোক আমার এই জায়গাতে বাঁচতে হবে, এবং আমি এইখান থেকে বাঁচার পরে ওই স্বামী নামে যে পশুটা ছিল তার সাথে আমি আর কোনো ধরনের যোগাযোগ করব না, হুম তার সাথে আমি আর কোনো ধরনের সম্পর্কেই রাখবো না। আমার নসিবে যা আছে তাই হবে। হুম 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 কারণ আমি তো বাচ্চাদের রাখার জন্য, আমার বুকে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি। হুম আমার 2টা সন্তানকে আমি অনেক কষ্ট করে পালছি। আজকে আমার সেই বাচ্চাদের আমি চোখেও দেখি না, জানিও না কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। শুধু অভাবের কারণে আমি তার সব ধরনের অত্যাচার, সব ধরনের কথা আমি মাইনা নিচ্ছিলাম। এরপরে যে ওর গাড়িটা নেমে গেছে, গাড়িটার থাকে না, অপেক্ষা করে নেই আমার একজনের জন্য আর 10টা মেয়ে ইয়া করবে, আর মানুষ যেহেতু ওখানে ভিড় হয়ে গেছে। এরপরে গিয়ে ওই গাড়িটা চলে গেল আর আমি বসে রাখলাম যে এই ফেরিটা কখন আবার ওই পারে যাবে। ওই পারে গেলে আমি ওইখান থেকে গাড়িতে আমি আবার একটা মুরব্বিকে আন্টিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা খালাম্মা, আমি এখান থেকে ঢাকা গেলে কিভাবে ঢাকা যাব? পরে বলতেছে তুমি ঢাকা গেলে তো তোমার ঢাকার বাসে উঠতে হইব। তা আমি বলছি আন্টি ঢাকার বাস কোথায়, এইখান থেকে পাবো? বলতেছে না, ওইখান থেকে যে গাড়িগুলো আসবে তুমি সেইগুলিতে উঠবা, এটা তো ওদিকে যাবে, আর ওদিক থেকে যেটা আসবে সেটা ঢাকার দিকে যাবে। ওকে। আমি কখনো রাস্তাঘাট চিনি না যে আমি কোথাও যাব, তখন আমি ওইখানে বসে থাকলাম যে কখন ঢাকার বাস আসবে। আর যেহেতু আমি ভালো করে পড়তে পারি না, আমি যে ক্লাস 6 পর্যন্ত পড়ছি, আমার মানসিক টর্চারিংয়ে বা আমার যে এই ধরনের পেশাগুলো গেছে ভাই, আমি এখনো পড়তে গেলে হিমশিম খাই, মানে আমার ভালো করে মনে পড়ে না। তখন আমি কি করলাম, বসে পর অনেকক্ষণ বসে থাকার পর দেখতেছি যে ঢাকা লেখা যে বাসগুলো, ওখানে একটা যে বাস আসতে, বাসটার নাম হচ্ছে ফাল্গুনি, একটা কাউন্টারের কোনো একটা বাস ঢাকা যাবে, ঢাকা, খুলনা, যশোর এরকম নাম লেখা মানে কয়েকটা ইয়ে। তখন আমি বললাম কি এই বাসটা কি ঢাকা যাবে? পরে বলতেছে কি হ্যাঁ এটা তো ঢাকা যাবে।